কোনো জীব জন্মসূত্রে পেয়ে থাকে এবং যেটা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটা কি বলা হচ্ছে সহজাত প্রতিরক্ষা। যে প্রতিবর্তী ক্রিয়া কয় ধরনের এখানে আমরা দেখতে পাচ্ছি, সহজাত প্রতিবর্তী বা অনপেক্ষ, যেটা কোনো শর্তের অধীনে থাকে না, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে কি যে সহজাত প্রতিবর্তী বা অনপেক্ষ প্রতিবর্তী, যেটা জন্মসূত্রে জীব পেয়ে থাকছে। আর দ্বিতীয়টি হচ্ছে অর্জিত, অর্থাৎ জন্মের পরে বিভিন্ন ধরনের অভিজ্ঞতার আলোকে যেটা অর্জন করা হয়, যেটা শর্তের অধীন, সেটাকে বলা হচ্ছে অর্জিত বা সাপেক্ষ প্রতিবর্তী। তো এখানে আমরা 132 নম্বর পেজে দেখেন সহজাত প্রতিবর্তীর যে সংজ্ঞাটা, সেটা কি বলছে যে খাদ্যদ্রব্য মুখগহ্বরে প্রবেশের সাথে সাথে কি হয়, খাদ্য দ্রব্য মুখগহ্বরে প্রবেশের সাথে সাথে সহজাত প্রতিবর্তী ক্রিয়া শুরু হয় এবং জিহ্বার স্বাদকুড়ির স্নায়ুগ্রন্থিগুলো থেকে বিভিন্ন ধরনের স্বাদের সংস্পর্শ উদ্দীপিত হয়। তাহলে খাবার প্রবেশ মুখে যখন প্রবেশ করবে, প্রবেশ করার সাথে সাথে সেখানে কি হবে, লালা নিঃসৃত হবে। খাদ্য প্রবেশের সাথে সাথে লালা নিঃসৃত হবে, তারপরে যে টেস্ট বাড যেগুলির কথা আমরা বলেছি সেগুলো উদ্দীপিত হবে। তো এই যে এই ঘটনাগুলি ঘটবে, এই ঘটনাগুলি হচ্ছে সহজাত প্রতিবর্তী, এইগুলি জীব জন্মসূত্রে পেয়ে থাকে, এইগুলি কোনো শর্তের অধীন নয়, ঠিক আছে। তারপরে কি হলো, মুখের ভিতর যে সংবেদী স্নায়ুগুলি থাকে, যে স্নায়ুগুলি দেহের না দেখাচ্ছি না, আমি বলছি তোমাদের বইতে 132 নম্বর পেজের জিনিসগুলো আমি এখন দেখাচ্ছি, এটা আমি এখনো শুরু করিনি, এটা পরে বলবো। তো যেটা বলছিলাম যে আমাদের মুখের ভিতর যখন খাবারগুলি যায়, সাপোজ আমি যদি টকযুক্ত খাবার খাই, এই যে টক যে অনুভূতিটা, এই টকটা গ্রহণ করছে কি আমাদের জিহ্বার ভিতরে কিছু স্বাদকোরক থাকে, যেটাকে টেস্ট বাড বলে ইংলিশে। তো এই টেস্ট বাড গুলি কি করে, এই স্বাদটা গ্রহণ করে, তারপরে এই গ্রহণকৃত স্বাদটা, অর্থাৎ এইটা যে টক স্বাদ, এইটা কি করে সংবেদী স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে প্রেরণ করে দিচ্ছে। তাহলে তারপরে তেঁতুল আমি চোখ দিয়ে যখন দেখি, যে আগে থেকে তেঁতুল খেয়েছে, সে যখন তেঁতুল দেখবে, দেখার সাথে সাথে কিন্তু তার লালা গ্রন্থি থেকে লালা নিঃসৃত হচ্ছে। তাহলে এটা আবার আরেক বিষয়। তো যেটা বললাম, এই যে উদ্দীপনাগুলি কি হলো, মস্তিষ্কে চলে গেল সংবেদী স্নায়ুর মাধ্যমে, তারপরে মুখের ভিতর যখন খাবার চলে গেল সেখান থেকে লালা নিঃসৃত হলো। তো এইগুলি হচ্ছে, তোমরা একটু বইটা পড়ো 132 নম্বর পেজে, হ্যাঁ, আমি একটু পরে কথা বলছি। হ্যাঁ, তো দেখো যে সহজাত প্রতিবর্তী আমরা বুঝলাম, আর অর্জিত হচ্ছে কি খাবার দেখবে, তারপরে সেই খাবারের ঘ্রাণ নিবে, তারপরে মুখে নেয়ার পর চিন্তা ভাবনা করে তারপর যখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে কি অর্জিত বা সাপেক্ষ প্রতিবর্তী, ঠিক আছে। তো এখন আমরা দেখি যে গ্যাস্ট্রিক রসকরণ, একটা দেখো অধ্যায় আছে যে খাবার গ্রহণ করার আগে বা খাবার গ্রহণ করার পরে স্নায়ুতন্ত্র কি কি ভূমিকা পালন করছে। তো এর মধ্যে প্রথমটা দেখো স্নায়বিক পর্যায় বা মস্তিষ্ক দশা। তো এই দশাগুলি মূলত কি হচ্ছে, দেখো যে খাদ্য বস্তুর উপস্থিতি এবং এর গলাধাকরণ এক প্রকার স্নায়ু উদ্দীপনা সৃষ্টি করে। আমি যখন খাবার দেখব বা খাবারের যখন ঘ্রাণ পাবো, তখন কিন্তু যে আমার কিন্তু এক ধরনের কি হবে, স্নায়ু উদ্দীপনা সৃষ্টি হবে। তো এই ক্ষেত্রে দেখো দ্রুত মস্তিষ্কের ভ্যাগাস স্নায়ু, তা আমরা জানি মানুষের মস্তিষ্ক থেকে কিছু স্নায়ু সৃষ্টি হয়, যে স্নায়ুগুলিকে বলা হয় করটিক স্নায়ু, যে স্নায়ুগুলিকে বলা হয় কি করটিক স্নায়ু। তো এই করটিক স্নায়ু 10 নম্বর, যেটা আমরা জানি 10 নম্বর যে করটিক স্নায়ু, সেই 10 নম্বর করটিক স্নায়ুকে বলা হয় ভ্যাগাস স্নায়ু। তো যখনই এই যে খাদ্য গলাধঃকরণ হবে, খাবারের উপস্থিতি, এইগুলি কি করবে, যে 10 নম্বর যে করটিক স্নায়ু ভ্যাগাস যার নাম, সেই স্নায়ু থেকে কি হবে, উদ্দীপনা কি হবে, পাকস্থলীতে পৌঁছাবে, এবং পাকস্থলী কি করবে, যে দর্শন, ঘ্রাণ, স্বাদ এমন একটি চিন্তায় কি হবে, প্রতিক্রিয়া হতে পারে। তো পাকস্থলীর গ্যাস্ট্রিক উদ্দীপনায় কি হবে, গ্যাস্ট্রিক রস নিঃসৃত হবে।
এবং পাকস্থলীতে খাদ্য পৌঁছার পূর্বে কিন্তু রস নিঃসরণ শুরু হয়। আমি যদি আরেকটু সহজ করে বলি, আমি প্ল্যান করছি যে 1 ঘন্টা পরে আমি খাবারটা গ্রহণ করব। তো 1 ঘন্টা পর খাবার গ্রহণ করলে এই যে এই অনুভূতিটা যখন মস্তিষ্ক থেকে কি হয়, করোটিক নার্ভের মধ্যে করোটিক নার্ভ অর্থাৎ ভ্যাগাস নার্ভের মাধ্যমে এই খাদ্য গ্রহণ করার এই তথ্যটা যখন পাকস্থলীর ভিতরে চলে যাবে, তখন পাকস্থলী কি করবে, খাদ্য পরিপাকের জন্য যে প্রিপারেশনটা দরকার, পরবর্তীতে যে ঘটনাগুলি পাকস্থলীকে ঘটাতে হবে তার জন্য সে পূর্ব একটা প্রস্তুতি নিয়ে রাখে। ঠিক আছে? তো প্রস্তুতি হিসেবে কি করে, যে গ্যাস্ট্রিক রস নিঃসৃত করে এবং পাকস্থলীতে খাদ্য পৌঁছার পূর্বে রস নিঃসরণটা শুরু হয়, এবং এটা অনেকটা কি বলা হচ্ছে যে পূর্ব প্রস্তুতি, এবং এই পর্যায়ে প্রায় 1 ঘন্টা কাল পর্যন্ত স্থায়ী হতে পারে। এরপর কি হলো, খাদ্য পাকস্থলীতে চলে গেল, তাহলে পাকস্থলীর ভিতরে যে ঘটনাটা ঘটছে সেটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রিক ফেজ। তো গ্যাস্ট্রিক ফেজ যেটা, সেটা পাকস্থলীতেই সম্পন্ন হবে এবং এর সময় স্নায়ু এবং হরমোন উভয়ই কি হবে, এখানে সম্পৃক্ত হবে। তো আমরা গতদিন কিন্তু বলেছিলাম, যখনই খাবার পাকস্থলীর ভিতর চলে যায় সেখানে কিন্তু দুইটা ঘটনা ঘটছে। প্রথম কি, স্নায়ু উদ্দীপনা ঘটছে, দ্বিতীয়ত কি হচ্ছে দেখো, যে অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র যেটা, সেটাও কিন্তু উদ্দীপিত হচ্ছে। তো গতদিন আমরা বললাম, খাবার যখনই পাকস্থলীর ভিতর যায় তখন কি হয়, গ্যাস্ট্রিন নামক হরমোন নিঃসৃত হয়, এবং গ্যাস্ট্রিন হরমোনের প্রভাবে কি হয়, গ্যাস্ট্রিক যে জুস সেই অর্থাৎ পাচক রস সেটা কিন্তু নিঃসরণ হয়। তো এখানে কি বলছে, যে খাদ্য পাকস্থলীতে পৌঁছালে পাকস্থলীর প্রাচীর উদ্দীপ্ত হয় এবং স্নায়বিক উদ্দীপনা পাকস্থলী যে সাব মিউকোসের স্তর রয়েছে সেখানে মেজনার্স প্লেক্সাস এ পৌঁছে, ফলে গ্যাস্ট্রিক গ্রন্থিতে উদ্দীপনা পৌঁছালে তা সক্রিয় হয়ে ওঠে এবং গ্যাস্ট্রিক রসের ক্ষরণ ঘটায়। পাশাপাশি উদ্দীপনা মিউকোসায় অবস্থিত বিশেষ এন্ডোক্রাইন কোষকে, এই যে বললাম যেটা, গ্যাস্ট্রিন হরমোন নিঃসরণের জন্য প্রভাবিত করে, এবং উভয়বিধ ক্রিয়ার ফলে হাইড্রোক্লোরিক অ্যাসিড সমৃদ্ধ গ্যাস্ট্রিক রস নিঃসরণ প্রায় 4 ঘন্টা যাবত চলতে থাকে। এইটা হলো পাকস্থলীতে পর্যায়। মানে খুব ভালোভাবে যদি বলি, পাকস্থলীতে খাদ্য প্রবেশের পর যে ঘটনাগুলি ঘটবে সেটা কি বলা হচ্ছে, গ্যাস্ট্রিক ফেজ। কি ঘটনা ঘটবে, এখানে অন্তঃক্ষরা গ্রন্থিও যেমন কাজ করবে, বহিঃক্ষরা গ্রন্থিও কাজ করবে। অন্তঃক্ষরা গ্রন্থি 132 পেজে। তো গ্যাস্ট্রিক গ্রন্থির ভিতর যে অন্তঃক্ষরা গ্রন্থি, সে কি করবে, সে গ্যাস্ট্রিন হরমোন ক্ষরণ করবে। গ্যাস্ট্রিন হরমোনের কাজ কি, পাকস্থলীর ভিতরে গ্যাস্ট্রিক জুস নিঃসরণ করা। গ্যাস্ট্রিক জুসের কাজ কি, সেখানে এনজাইম থাকে, সেই এনজাইমগুলি খাদ্য পরিপাকে সাহায্য করা। এইটা হলো গ্যাস্ট্রিক ফেজ। এরপরে পাকস্থলীর ভিতর যখন খাদ্যর পরিপাকটা ঘটে গেল, এরপর যে ফেজটা ঘটবে সেটা হচ্ছে আন্ত্রিক পর্যায়, বা পাকস্থলীর পরে যে অন্ত্র থাকে সেই অন্ত্রের ভিতর যেটা ঘটবে সেটাকে বলা হচ্ছে আন্ত্রিক ফেজ। তো যখন খাদ্যদলা বা কাইম ডিউডেনামে প্রবেশ করে, ডিউডেনাম হলো ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশ, যেটা ডিউডেনামে প্রবেশ করে এর প্রাচীরে সংস্পর্শে আসে, তখন হরমোনাল এবং স্নায়বিক উদ্দীপনা সৃষ্টি হয়। স্নায়বিক উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছালে গ্যাস্ট্রিক রস ক্ষরণ বন্ধ হয়ে যায়। কেন? কারণ ওই মুহূর্তে গ্যাস্ট্রিকে মানে পাকস্থলীর ভিতরে কোনো খাবার পরিপাকের জন্য আর কোনো ধরনের পাচক রসের প্রয়োজন হয় না। সেই ক্ষেত্রে কি করতে হবে, পাচক রস তখন বা গ্যাস্ট্রিক জুস সেটা হচ্ছে বন্ধ হয়ে যেতে হবে। কারণ যদি খাদ্য নেই তারপরেও যদি গ্যাস্ট্রিক জুস নিঃসরণ হতে থাকে, তাহলে পাকস্থলীর ভিতরের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই জন্য যখনই পাকস্থলী থেকে খাবারটা কি হবে, ক্ষুদ্রান্ত্রের মধ্যে প্রবেশ করবে, এই তথ্যটা তখন কি হবে, মস্তিষ্কে চলে যাবে এবং মস্তিষ্ক পাকস্থলীকে তখন নির্দেশ দিবে সে যেন পাচক রস আর নিঃসরণ না করে, মানে গ্যাস্ট্রিক জুস যেন নিঃসরণ না করে। এরপরে দেখো, স্নায়বিক উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছালে গ্যাস্ট্রিক রস ক্ষরণ বন্ধের এবং পাকস্থলী থেকে কাইম প্রবেশে ধীরগতি হওয়ার নির্দেশনা প্রেরণ করে। এ সময় ডিউডেনামের মিউকোসা থেকে কোলেসিস্টোকাইনিন এবং সিক্রেটিন হরমোনের নিঃসরণ ঘটায়, এবং হরমোন দুটি রক্তস্রোতের মাধ্যমে পাকস্থলী, অগ্নাশয় এবং যকৃতে পৌঁছায়, এবং সিক্রেটিন পাকস্থলীকে গ্যাস্ট্রিক রস নিঃসরণ বন্ধ করে এবং কোলেসিস্টোকাইনিন পাকস্থলী থেকে খাদ্য ডিউডেনামে আসার গতিটা নিয়ন্ত্রণ করে। তারপরে যে ঘটনা ঘটছে, অগ্নাশয় রস এবং পিত্তরস নিঃসরণ হবে। দেখো, সিক্রেটিন এবং কোলেসিস্টোকাইনিন উভয় হরমোনই অগ্নাশয় রস এবং পিত্তরস ক্ষরণ নিয়ন্ত্রণ করে। সিক্রেটিন যকৃৎ ও অগ্নাশয়কে হাইড্রোজেন কার্বনেট আয়ন
উৎপাদনের জন্য উদ্দীপিত করে, ফলে অগ্নাশয় রস এবং পিত্ত ক্ষারীয় প্রকৃতির হয়। কারণ আমরা জানি পাকস্থলীর ভিতর যে খাবারটা থাকে সেই খাবারটাতে অ্যাসিড মিশ্রিত অবস্থায় থাকে, এবং অ্যাসিড মিশ্রিত খাবার কি হয় যখন ডিউডেনামের মধ্যে প্রবেশ করে সেখানে কি হয়, সেখানে পিত্ত রস মিশ্রিত হয় আর অগ্নাশয় রস মিশ্রিত হয়, ফলে খাবারটা ধীরে ধীরে কি হয় অম্লীয় অবস্থা থেকে ক্ষারীয় অবস্থায় কি হয় পরিণত হয়। এবং আমরা জানি খাবার অম্লীয় মাধ্যম অপেক্ষা মানে ক্ষারীয় মাধ্যমে পরিপাকের জন্য উপযোগী। তারপরে কি হয় দেখো, পিত্ত এবং অগ্নাশয় রস স্নায়ু প্রতিবর্তী ক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এবং ভ্যাগাস স্নায়ু যকৃৎ এবং অগ্নাশয়কে উদ্দীপিত করে পিত্ত এবং অগ্নাশয় রস মিশ্রিত করতে। তো এই জিনিসগুলো একটু বুঝে বুঝে পড়তে হবে। এখন দেখো এই যে কাজগুলি কিভাবে ঘটছে তার জন্য আরেকটু আমার জানতে হবে। এখান থেকে দেখো যে স্নায়ুতন্ত্রের কি ভূমিকা। তো মস্তিষ্কের যে হাইপোথ্যালামাস রয়েছে দেখো সেখানে ক্ষুধা কেন্দ্র রয়েছে। তো এখানে আমার দুইটা জিনিস সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে। একটা হচ্ছে ইন্ট্রিনসিক প্লেক্সাস, কি বললাম, ইন্ট্রিনসিক প্লেক্সাস আর এক্সট্রিনসিক প্লেক্সাস, এই দুইটা সম্পর্কে ধারণা আছে? আচ্ছা, দেখো যে আমি যদি আরেকটু সহজ করে বলি, একটা ছবি দেখাই। এইটা হচ্ছে একটা পরিপাক নালীর ভিতরের অংশ, ঠিক আছে? এটা হচ্ছে পরিপাক নালীর একটা ভিতরের অংশ। যদি আমরা দেখি সেই পরিপাক নালীর ভিতরের প্রান্তে কিছু কি থাকে, স্নায়ু থাকে, ঠিক আছে? এই যে দেখো একটার সাথে আর একটা খুব ঘন সন্নিবিষ্ট ভাবে কিছু স্নায়ু থাকে, এবং এই স্নায়ুগুলো হচ্ছে কি যে ইন্ট্রিনসিক প্লেক্সাস। যে স্নায়ুগুলি কি করছে, ইন্ট্রিনসিক প্লেক্সাস হচ্ছে কোনগুলি, পরিপাক নালীর ভিতরে, হতে পারে খাদ্যনালী, হতে পারে পাকস্থলী, হতে পারে ক্ষুদ্রান্ত্র, হতে পারে বৃহদান্ত্র। এদের ভিতরের প্রাচীরে কি থাকে, অনেক স্নায়ু থাকে এবং স্নায়ুগুলি খুব কাছাকাছি থাকে এবং একটার সাথে আরেকটা যুক্ত হয়ে কি করে দেখো জালের মতো গঠন করছে। তাহলে এই যে এইগুলোকে বলা হচ্ছে ইন্ট্রিনসিক প্লেক্সাস। দেখো কি বলছে যে পরিপাকতন্ত্রের ইন্ট্রিনসিক প্লেক্সাসকে এন্টারিক স্নায়ুতন্ত্র বলে। দেখো এগুলো পরিপাক নালী, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র এবং কোলনের প্রাচীরে ঘন সন্নিবিষ্ট হয়ে জালিকা গঠন করে থাকে, এবং এগুলো পৌষ্টিক নালীর ভেতরে থেকে উদ্দীপনা গ্রহণ করে এবং পরিপাক কার্যাবলী নিয়ন্ত্রণ করে। তাহলে এই অন্তর্নিহিত স্নায়ুজালক যেটাকে বলা হচ্ছে ইন্ট্রিনসিক প্লেক্সাস, এগুলি কোথায় থাকবে? ইন মানে ভিতরে, ভিতরে থাকবে। কার ভিতরে থাকবে? পরিপাক নালীর ভিতরে থাকবে। পরিপাক নালীর অংশ কোনগুলি? আমরা জানি খাদ্যনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র। তাহলে এই যে ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, তারপরে পাকস্থলী, তারপরে খাদ্যনালীর ভেতরের প্রান্তে কিছু স্নায়ু থাকে, যে স্নায়ুগুলি কি হয় একটার সাথে আরেকটা যুক্ত হয়ে একটা জালের মতো গঠন করে। তাহলে এইগুলি হচ্ছে কি ইন্ট্রিনসিক প্লেক্সাস। এটা বুঝছো? তাহলে ইন্ট্রিনসিক প্লেক্সাস যদি বলা হয় কয় ধরনের? দুই ধরনের। একটার নাম হচ্ছে মায়োন্টারিক প্লেক্সাস, আর আরেকটির নাম হচ্ছে সাবমিউকোসাল প্লেক্সাস। তো মায়োন্টারিক যে প্লেক্সাস সে কি কাজ করে দেখো, মায়োন্টারিক যে প্লেক্সাস, এই মায়োন্টারিক প্লেক্সাসের কাজটা যদি আমরা দেখাই তাহলে খেয়াল করো সে কি কাজ করে। চিত্রটা দেখলে ভালো বুঝতে পারবা। যখন খাবার পাকস্থলীর ভিতর প্রবেশ করে বা ক্ষুদ্রান্ত্রের ভিতরে প্রবেশ করে, তো আমরা এখন কি ঘটছে এটা বলো তো, পাকস্থলীর কি ঘটছে এখানে? তাহলে সংকোচন প্রসারণ ঘটছে। তাহলে এই সংকোচন প্রসারণকে বলা হয় কি পেরিস্টালসিস, তাই না? তাহলে খাবার যখন পাকস্থলীর ভিতরে প্রবেশ করে তখন কি করে, এই যে মায়োন্টারিক যে প্লেক্সাস, এই মায়োন্টারিক প্লেক্সাসগুলি কি করে, অমসৃণ যে পেশিগুলি, অর্থাৎ ওই যে পাকস্থলীর ভিতরে যেটা থাকে সেটা তো অনৈচ্ছিক পেশি। তাহলে এই অনৈচ্ছিক পেশির সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করছে কে? সে হচ্ছে এই মায়োন্টারিক প্লেক্সাস। মায়োন্টারিক প্লেক্সাস কোথায় থাকে? পাকস্থলী, খাদ্যনালী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্রের ভিতরের অংশে। আর সাব মিউকোসাল দেখো এখানে কি করছে, পরিপাকতন্ত্রের বিভিন্ন ধরনের নিঃসরণ কার্যাবলী নিয়ন্ত্রণ করে। এন্টারিক স্নায়ুতন্ত্র খাদ্যর গুণাগুণ, পুষ্টিগুণ, পরিমাণ দেখে সাড়া প্রদান করার ক্ষমতা পরিবর্তন করতে পারে। তাহলে এখানে যদি বলা হয় ইন্ট্রিনসিক প্লেক্সাস কাকে বলে, এটা কি আর বুঝতে অসুবিধা আছে?
স্যার ইন্ট্রিনসিক প্লেক্সাস কয় ধরনের কাজ করে? দুই ধরনের, একটা মায়োন্টারিক প্লেক্সাস, আরেকটি হলো সাবমিউকোসাল প্লেক্সাস। মায়োন্টারিক প্লেক্সাস কি করবে? পরিপাক যে নালী তার সংকোচন প্রসারণ ঘটাবে, পেরিস্টালসিস ঘটাবে। আর সাবমিউকোসাল হচ্ছে কি কোনো কিছু নিঃসরণ করবে। এবার বুঝছো? আচ্ছা, এরপরে বহির নিহিত যে প্লেক্সাস সেটা দেখি। এগুলো পৌষ্টিক নালীর বাহির থেকে উদ্দীপনা গ্রহণ করে এবং পরিপাক কার্যাবলী নিয়ন্ত্রণ করে। এরা পরিপাকতন্ত্রের দীর্ঘ প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে, যেমন খাদ্যর গন্ধ নিবে, স্বাদ নিবে, তারপরে খাদ্য দেখবে, দেখার পর সাড়া প্রদান করবে। তো এগুলো যেহেতু পরিপাক নালীর বাহিরের অংশে কাজ করে, এগুলোকে বলা হচ্ছে এক্সট্রিনসিক প্লেক্সাস। এক্সটার্নাল মানে বাহির থেকে যে আসে, তো এক্স মানে বাহির, তাহলে এক্সট্রিনসিক প্লেক্সাস এটা বাহিরের অংশে থাকছে। দেখো তো এখানে এদের কাজগুলি দেখো কি কাজটা করে। এরা হচ্ছে, হ্যাঁ বলো। স্যার এগুলো তো আমাদের বইয়ে নেই। এইগুলি তোমাদের বইতে নাই, কিন্তু ওই যে আমরা দেখো যে 132 নাম্বার যে পেজটা, সেখানে কিন্তু কিছুটা দিয়েছিল তথ্য কিছুটা। ঠিক আছে, দেখো খ নাম্বারে পাকস্থলীর পর্যায় বা গ্যাস্ট্রিক ফেজে, ওখানে কিন্তু কিছুটা বর্ণনা দিয়েছে। তাহলে এটা বাদ দিয়ে দিলাম যেহেতু বইতে নাই, কিন্তু এগুলি লাগবে। স্যার এখানে হরমোনের ভূমিকাও নাই। হরমোনের ভূমিকা আছে, দেখো 133 নাম্বার পেজে। হ্যাঁ, 133-34 পেজের টোটাল হরমোনই। তো হরমোনটা আমরা দেখি। প্রথমটা দেখো তোমার বইতে, দেখো 133 নাম্বার পেজে গ্যাস্ট্রিন। পাকস্থলীর পাইলোরিক প্রান্ত কোনটা? পাকস্থলীর যে প্রান্তটা ডিউডেনামের দিকে থাকে সেটাকে বলা হচ্ছে পাইলোরিক প্রান্ত। তো পাকস্থলীর পাইলোরিক প্রান্তের গ্রন্থিগুলো থেকে জি কোষ থেকে গ্যাস্ট্রিন হরমোন খরিত হয়। এবং আমরা কয়েকদিন আগেই বলেছি যে এই গ্যাস্ট্রিন হরমোন কি করে? পাকস্থলীর ভিতরে যে গ্যাস্ট্রিক জুস, সেই গ্যাস্ট্রিক জুস কি করে? নিঃসরণ করে। এবং এর পাশাপাশি এই গ্যাস্ট্রিন হরমোন কি করে? দেখো হাইড্রোক্লোরিকের ক্ষরণ নিয়ন্ত্রণ করে এবং অন্ননালী থেকে পাকস্থলীতে খাদ্য গ্রহণের পরিবেশ সৃষ্টি করে। তুমি এখানে পয়েন্ট আকারে লিখতে পারো। গ্যাস্ট্রিন হরমোনের কাজ হলো কি? গ্যাস্ট্রিক জুস নিঃসরণ করা। 2, গ্যাস্ট্রিন হরমোন হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। 3, অন্ননালী থেকে পাকস্থলীতে খাদ্য গ্রহণের পরিবেশ সৃষ্টি করে। বুঝছো? তারপরে সিক্রেটিন। সিক্রেটিন হচ্ছে, এটা হচ্ছে ডিউডেনামের পাকস্থলীর পরের যে পেঁচানো নালী, সেটাকে বলা হয় ডিউডেনাম, অর্থাৎ ক্ষুদ্রাঞ্চের প্রথম অংশ যেটা। তাহলে এখান থেকে, অর্থাৎ ডিউডেনামের মিউকোসা থেকে কি হয়? এটি ক্ষরিত হয়। এর প্রভাবে অগ্নাশয় থেকে অগ্নাশয় রস নিঃসৃত হয়। এটা হচ্ছে 1 নাম্বার কাজ। অগ্নাশয় থেকে অগ্নাশয় রস নিঃসৃত করে সিক্রেটিন। 2, এটি পাকস্থলীর প্রাচীরকে পেপসিন এনজাইম ক্ষরণে উদ্দীপিত করে। 3, এটি যকৃৎকে পিত্তর ক্ষরণে উদ্দীপিত করে। 3টা কাজ হয়ে গেল। 3 নম্বরটা দেখো কোলেসিস্টোকাইনিন। এই নামটা যদি মনে না থাকে, আমি আবারও বলছি, ক্যাপিটাল সি ক্যাপিটাল সি ক্যাপিটাল কে, সিসিকে, এটা লিখে নিবা, তাহলেই মানে সংক্ষিপ্ত নাম কোলেসিস্টোকাইনিনের। তো এই কোলেসিস্টোকাইনিনের অপর নাম হচ্ছে প্যানক্রিওজাইমিন। এবং এটি দেখো ক্ষুদ্রান্ত্রের প্রাচীর থেকে ক্ষরিত হরমোনটি অগ্নাশয়ের বৃদ্ধি এবং বিকাশে সাহায্য করে। প্যানক্রিওজাইমিন, প্যানক্রিয়াস থেকে আসছে প্যানক্রিওজাইমিন। তাহলে এই হরমোনটি কি করে? অগ্নাশয়ের বৃদ্ধি ঘটাবে এবং অগ্নাশয়ের বিকাশ ঘটাবে, এই জন্য ওখান থেকে নাম আসছে প্যানক্রিয়। এবং অগ্নাশয় রস ক্ষরণকে উদ্দীপিত করে। এটি পিত্তথলি থেকে পিত্ত বের হতেও উদ্দীপনা জাগায়। আমরা গতদিন পিত্তথলি দেখেছিলাম। পিত্তথলির মধ্যে কি থাকে? পিত্তরস জমা থাকে। তো খাদ্য পরিপাকের সময় ওই পিত্তথলির ভিতর থেকে পিত্ত যে রস, সেটা বের হতে সাহায্য করে কোলেসিস্টোকাইনিন। এরপর আসলো সোমাটোস্ট্যাটিন। তুমি সহজ কয়েকটা খুব ভালো করে পড়ে নেবা। সোমাটোস্ট্যাটিন, এই হরমোনটি পাকস্থলী এবং অন্ত্রের মিউকোসাতে অবস্থিত ডি কোষ থেকে নিঃসৃত হয়। ঠিক আছে, তো ডি কোষ দেখো কি করছে? যে গ্যাস্ট্রিনের ক্ষরণ নিবারণ করে। অর্থাৎ গ্যাস্ট্রিন যে হরমোনটা ছিল, সেই গ্যাস্ট্রিন হরমোনের বিপরীত কাজটা করে সোমাটোস্ট্যাটিন। কি করে? গ্যাস্ট্রিন হরমোনের বিপরীত কাজ করে সোমাটোস্ট্যাটিন। তাহলে গ্যাস্ট্রিন হরমোন কি করছিল? যে পাকস্থলীর যে ক্ষরণ সেটা বাড়াচ্ছিল, আর এটা কি করবে? কমাবে। এটি অগ্নাশয় রসের ক্ষরণও হ্রাস করে। এরপরে আসলো এন্টারোক্রাইনিন। এন্টারোকাইনিন কি করে? দেখো ইলিয়ামের প্রাচীর থেকে এই হরমোনটি ক্ষরিত হয়। এর প্রভাবে ইলিয়ামের প্রাচীরে বিদ্যমান আন্তরিক গ্রন্থি থেকে মল্টেজ, সুক্রেজ, ইনভার্টেজ, ল্যাকটেজ এনজাইম ক্ষরিত হয়।
তারপরে পেপটাইড ওয়াই ওয়াই যেটা দেখো, তো এখানে এর ভিতর দিয়ে অন্ত্রের ভিতর দিয়ে খাবার যেন ধীর গতিতে প্রবাহিত হয় সেই কাজটা নিয়ন্ত্রণ করে। তারপরে এন্টারোগ্যাস্ট্রন, ঠিক আছে, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড যেটাকে বলা হয় জিআইপি, এটি ক্ষুদ্রান্ত্রের প্রাচীর থেকে নিঃসৃত হয় এবং এই হরমোনটি পাকস্থলীর বিচলন এবং গ্যাস্ট্রিক জুস নিঃসরণে বাধা দেয়। এখানে জিআইপি এই এন্টারোগ্যাস্ট্রন এর নাম হচ্ছে কি গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। তাহলে গ্যাস্ট্রিক মানে পাকস্থলী আর ইনহিবিট মানে দমিয়ে দেয়া, কমিয়ে দেয়া, তাহলে পাচক রস যেন কম নিঃসরণ করে পাকস্থলী সেই কাজটা এরা করে। তারপরে গ্যাস্ট্রিকের সংকোচন হ্রাস করার জন্য একে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইডও বলা হয়। তারপরে এন্টারোকাইনিন আগেও বলা হয়েছে। ডিওক্রাইনিন এটি ক্ষুদ্রান্ত্রের প্রাচীর, ডিও আসছে ডিউডেনাম থেকে, তাহলে ডিউডেনাম থেকে ক্ষরিত হয়। এই হরমোন ব্রুনারের গ্রন্থিকে উদ্দীপিত করে আন্তরিক রসে এনজাইম এবং মিউকাসকরণ করার জন্য। তারপরে ভিলিকাইনিন, এরকম অনেকগুলি আছে, তুমি সহজ সহজ কয়েকটি পড়ে নেবা, ঠিক আছে। আর একটু বলে দিই যে বেশি লিখতে গিয়ে ভুল লেখার দরকার নাই, দরকার হলে 10টার জায়গায় 12টার জায়গায় তুমি 7টা লিখো, কিন্তু সেই 7টাই লিখতে হবে সঠিক। কি বোঝা গেছে? কি কঠিন লাগছে নাকি আজকে? সবাই চুপচাপ। আচ্ছা, ভেরি গুড, কঠিন না লাগলেই ভালো। এরপরে দেখো যে পরিপাকৃত খাদ্যদ্রব্যর শোষণটা দেখো 135 নম্বর পেজে, কিভাবে খাদ্য শোষণ হয় সেটা আমরা এখন একটু দেখি। খাদ্যর যে শোষণ প্রক্রিয়াটা একটু দেখে নিই আমরা, আগে আছে এটা। হ্যাঁ, খাদ্য শোষণ তোমাদের বইতে দেখো 135 নম্বর পেজে, যে প্রক্রিয়ায় পরিপাকৃত খাদ্যসার আন্তরিক এপিথেলিয়ামের মাধ্যমে রক্ত প্রবাহ এবং লসিকায় প্রবেশ করে তাকে শোষণ বলে। এটা একটু আন্ডারলাইন করো, শোষণ কাকে বলে, যদি ওটা তোমার কঠিন লাগে যে এখানে পড়ো, এটা পড়ে নাও। যে প্রক্রিয়ায় পরিপাকৃত খাদ্যসার পরিপাক নালী হতে রক্ত ও লসিকায় প্রবেশ করে তাকে খাদ্য শোষণ বলে। কোনটা সহজ লাগছে? যে প্রক্রিয়ায়, হ্যাঁ স্লাইডেরটা, যে প্রক্রিয়ায় পরিপাকৃত খাদ্য উপাদান বা খাদ্যসার পরিপাক নালী হতে রক্ত এবং লসিকায় প্রবেশ করে তাকে খাদ্যসার শোষণ বলে। খাদ্যসার শোষণ একটি জটিল প্রক্রিয়া। খাদ্যসার শোষণ হচ্ছে কি একটি জটিল প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ায় দেখো পরিপাকৃত অধিকাংশ খাদ্যসার ভিটামিন, খনিজ লবণ এবং পানির সাথে ক্ষুদ্রান্ত্রের লুমেনে সক্রিয় পরিবহন কিংবা ব্যাপন কিংবা এন্ডোসাইটোসিস পদ্ধতিতে শোষিত হয়। তাহলে খাদ্যসার শোষণ হয় কিভাবে, কোন প্রক্রিয়ার মাধ্যমে? সক্রিয় পরিবহন বা ব্যাপন কিংবা এন্ডোসাইটোসিস পদ্ধতিতে শোষিত হয়। তো এখানে কি লিখছে দেখো, পাকস্থলীতে খাদ্যবস্তু সম্পূর্ণভাবে পরিপাক হয় না। পাকস্থলীর প্রাচীরে ভিলাই না থাকায় সেখানে খাদ্যসার শোষণ খুব কম ঘটে। তবে পানি, অ্যালকোহল, স্যালাইন, গ্লুকোজ এবং কয়েক প্রকার ওষুধ পাকস্থলীতে শোষিত হয়, আর বৃহদাংশ প্রধানত পানি শোষণ করে। পরিপাকৃত খাদ্যসার এবং ভিটামিন, পানি, খনিজ লবণ ইত্যাদি ক্ষুদ্রান্ত্রের মিউকোসা স্তরের ভিলাই দ্বারা শোষিত হয়। এটা আন্ডারলাইন করো বইতে। পরিপাকৃত 135 পেজের দ্বিতীয় প্যারাতে দেখো, পরিপাকৃত খাদ্যসার এবং ভিটামিন, পানি, খনিজ লবণ ইত্যাদি ক্ষুদ্রান্ত্রের মিউকোসা স্তরের ভিলাই দ্বারা শোষিত হয়। ভিলাই হলো পরিশোষণের একক। ভিলাই কি? পরিশোষণের একক। ক্ষুদ্রান্ত্রের ডিউডেনামে প্রধানত ক্ষরণ কাজের সাথে যুক্ত। অপরদিকে জেজুনাম এবং ইলিয়াম, এটা আন্ডারলাইন করো। ক্ষুদ্রান্ত্রের প্রথম যে অংশটা ডিউডেনাম, সেটা কোনো কিছু মানে নিঃসরণের সাথে যুক্ত, আর পরের যে দুইটা অংশ মাঝের আর লাস্টের যে অংশ জেজুনাম এবং ইলিয়াম, তারা হচ্ছে কি শোষণ কাজের সাথে সম্পৃক্ত। এবং মানুষের ক্ষুদ্রান্ত্রে দেখো প্রায় 50 লক্ষ ভিলাই থাকে। কয় লক্ষ? 50 লক্ষ, হ্যাঁ। ফলে শ্বসনতল বেড়ে যায় এবং ভিলাইয়ের প্রান্তে অবস্থিত সূক্ষ্ম অভিক্ষেপ অর্থাৎ মাইক্রো ভিলাই, বইতে দেখো চিত্র দেয়া 3.15, এই যে আঙ্গুলের মতো যে প্রলম্বিত মানে অভিক্ষেপটা দেখা যাচ্ছে, এইটাকেই বলা হচ্ছে ভিলাই।
এবং এই ভিলাইয়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে রক্তজালক থাকে এবং এই রক্তজালকের মাধ্যমে কি হয় যে খাবারগুলি শোষিত হয়। দেখো মাইক্রোভিলাই বা ব্রাশ বর্ডার শোষণতল আরো বাড়িয়ে দেয়। ভিলাইয়ের শোষণতলে মোট ক্ষেত্রফল প্রায় 10 বর্গমিটার। আন্ডারলাইন করো, ভিলাইয়ের শোষণতলের মোট ক্ষেত্রফল প্রায় 10 বর্গমিটার এবং ক্ষুদ্রাঞ্চের লুমেন মানে ক্ষুদ্রাঞ্চের ভিতরে যে ফাঁকা জায়গাটা থাকে সেই ফাঁকা জায়গাটাকে বলা হয় লুমেন। তো লুমেন বা ফাঁকা গহ্বর খাদ্যকণা অতিক্রমের সময় খাদ্যসার শোষণের কাজ চলতে থাকে। শর্করা এবং আমিষের উপাদানগুলি এখন কিভাবে পরিপাক হয় স্লাইডে দেখি। শর্করা শোষণ দেখো, শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয়ে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, জাইলোজ, লেবুলোজ, ম্যানোজ প্রভৃতি সরল মনোস্যাকারাইডে পরিণত হয়। তবে অধিকাংশ শর্করায় গ্লুকোজে পরিণত হয়। অধিকাংশ শর্করায় কিসে পরিণত হয়? সোডিয়াম এবং এটিপি সহযোগে ক্ষুদ্রান্ত্রের জেজুনাম অংশের ভিলাই প্রাচীরের এপিথেলিয়াম কোষ দ্বারা সক্রিয় শোষণ পদ্ধতিতে গ্লুকোজ ও অন্যান্য সরল শর্করা শোষিত হয় এবং ইনসুলিন ও গ্লুকোকর্টিকয়েড হরমোন শর্করা শোষণ নিয়ন্ত্রণ করে। এই দুইটা হরমোনের নাম পড়তে হবে, ইনসুলিন এবং গ্লুকোকর্টিকয়েড হরমোন শর্করা যে শোষণ সেই শোষণটা নিয়ন্ত্রণ করে। আমিষ কিভাবে শোষিত হয় দেখো, তোমাদের বইতে 136 137 পেজে অনেক বড় বড় করে লিখছে, আমি মূল জিনিসটা শেখাচ্ছি তোমাদের। লাইন নেই, আপনি স্লাইড থেকে যেগুলো পড়াচ্ছেন আমাদের বইতে অনেকগুলাই নেই। হ্যাঁ তোমাদের বইতে দেখো সবগুলো আছে। 136 নাম্বার পেজে দেখো, পেজ নাম্বার 136 দেখছো কার্বোহাইড্রেট বা শর্করা শোষণ। জি স্যার দেখেছি, কিন্তু স্যার আপনি যেটা পড়ালেন ওর লাস্টের লাইনটা হচ্ছে শর্করা শোষণের এখানে নেই। আচ্ছা আমি দেখাই, এটা জি স্যার। আচ্ছা 136 নাম্বার পেজটা বের করো তো বইতে। জি স্যার আছে তো। আছে, দেখো শর্করা তোমার 136 নাম্বার পেজ দেখো। শর্করা প্রধানত মনোস্যাকারাইড বা একক শর্করা রূপে শোষিত হয়। আর আমি কি বললাম, শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয়ে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, জাইলোজ, লেবুলোজ প্রভৃতি মনোস্যাকারাইডে পরিণত হয়। একই জিনিস তো। শর্করা পরিপাকের পর যেসব খাদ্য উৎপন্ন হয় সেগুলো হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, ম্যানোজ, লেবুলোজ ইত্যাদি। তো ক্ষুদ্রান্ত্রের জেজুনাম অংশের ভিলাই প্রাচীর দেখো, ক্ষুদ্রান্ত্রের জেজুনাম অংশের ভিলাই প্রাচীরে এপিথেলিয়াম কোষ সক্রিয় শোষণ বা ব্যাপন প্রক্রিয়ায় গ্লুকোজ এবং অন্যান্য সরল শর্করা শোষিত হয়ে রক্তজালকের মাধ্যমে পোর্টাল সংবহন তন্ত্রে প্রবেশ করে। ঠিক আছে, তো এটা কি মানে জটিল লাগছে? স্যার ওইটা নাই, গ্লুকোকর্টিকয়েড হরমোন শর্করা শোষণ করে, এই লাইনটা স্যার আমাদের বইতে নেই। হ্যাঁ এটা নাই, এটা নাই, কিন্তু এইটা এখানে অ্যাড করছে। এই একটা লাইন না থাকলে অসুবিধা নাই তো, কারণ ওই তুমি যখন অগ্নাশয় পড়লা, অগ্নাশয়ের কাজ পড়লা না, ওখানেই বলে দিয়েছে তোমার বইতে। তুমি এটা বাদ দিয়ে দাও, অসুবিধা নাই, তোমার বইতে যেটা আছে সেটাই পড়ো। মূল কথা হচ্ছে শর্করা যুক্ত যে খাবারগুলি সেইগুলো একেবারে সরল শর্করা, অর্থাৎ গ্লুকোজ, তারপরে ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এগুলো হচ্ছে মনোস্যাকারাইড, একদম ক্ষুদ্রতম একক। এই ক্ষুদ্রতম এককে পরিণত হবে, তারপরে এগুলি শোষিত হবে এবং এইগুলি শোষিত হবে কোথায় দেখো, সোডিয়াম আর এটিপি সহযোগে ক্ষুদ্রান্ত্রের জেজুনাম অংশের যে ভিলাই আছে, যে আঙুলের মতো প্রলম্বিত অংশ দেখলাম, সেই ভিলাইয়ের এপিথেলিয়াম কোষ দ্বারা, আবরণী কোষ দ্বারা সক্রিয় শোষণ পদ্ধতিতে এটা কি হবে, শোষিত হবে। সক্রিয় শোষণ কাকে বলে? বল প্রয়োগের মাধ্যমে, শক্তি প্রয়োগের মাধ্যমে যে শোষণগুলি হবে সেগুলিকে বলা হয় সক্রিয় শোষণ। বুঝছো? এরপর প্রোটিন শোষণ দেখো, 136 নম্বর পেজ। স্বাভাবিক শারীরবৃত্তীয় অবস্থায় আমিষ শুধু অ্যামাইনো অ্যাসিড রূপে শোষিত হয়। অ্যামাইনো অ্যাসিড ক্ষুদ্রান্ত্রের ডিউডেনাম এবং জেজুনাম অংশের ভিলাইয়ের প্রাচীরের যে আবরণী কোষ বা এপিথেলিয়াল কোষ দ্বারা এটাও সক্রিয় শোষণ পদ্ধতির মাধ্যমে শোষিত হবে। শোষিত হওয়ার পরে তারপরে পোর্টাল সংবহন তন্ত্রে প্রবেশ করবে। লিপিড যে শোষণটা দেখো, এখানে একটু পড়াই দিই। লিপিড জাতীয় খাদ্য পরিপাক হয়ে কিসে পরিণত হয় আমরা জানি, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, তারপরে মনোগ্লিসারাইড, ফসফোলিপিড এবং কোলেস্টেরলে পরিণত হবে। তো এগুলি দেখো কোথায় শোষিত হবে, ক্ষুদ্রান্ত্রের ডিউডেনাম এবং ইলিয়াম অংশে। ক্ষুদ্রান্ত্রের ডিউডেনাম এবং ইলিয়াম অংশে শোষিত হবে।
গ্লিসারল পানিতে দ্রবণীয় হয়, সরাসরি ভিলাইয়ের প্রাচীর ভেদ করে পোর্টাল শিরায় প্রবেশ করতে পারে, কিন্তু ফ্যাটি অ্যাসিড শোষণটা হচ্ছে আরেকটু জটিল প্রক্রিয়া। তো ফ্যাটি অ্যাসিড প্রথমে দেখো কি হবে, ফ্যাটি অ্যাসিড প্রথমে থায়োকাইনেজ এনজাইমের ক্রিয়ায় সক্রিয় ফ্যাটি অ্যাসিডে পরিণত হবে, এবং এই সক্রিয় ফ্যাটি অ্যাসিড ফসফোলিপিড, কোলেস্টেরল এবং প্রোটিন একত্রে যুক্ত হয়ে কাইলোমাইক্রন কণার সৃষ্টি করে, এবং যা কি করে ভিলাইয়ের কোষ পর্দা অতিক্রম করে লসিকার মধ্যে প্রবেশ করে, এবং সেখানে কি হবে যে এই শোষণ কাজটা ঘটবে। আর পানি তো সরাসরি শোষণ করে নেবে। ক্ষুদ্রান্ত্রের ভিলাই প্রাচীরের এপিথেলিয়াম কোষ দ্বারা অভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষিত হবে। খনিজ লবণও ভিলাই প্রাচীরের এপিথেলিয়াম কোষ দ্বারা সরাসরি শোষিত হয়ে যাবে। ভিটামিনও একইভাবে শোষিত হয়ে যাবে। এই হলো মূল বিষয়। তো আজকে এই পর্যন্তই আমরা পড়াইলাম। এটা যেহেতু একটু মানে মনোযোগ দিয়ে এবং বুঝে বুঝে পড়তে হবে। মোটামুটি আমাদের এই চ্যাপ্টার শেষ। আগামী দিন এমসিকিউ বা সৃজনশীল যে কোশ্চেন সেইগুলি কিন্তু সলভ করে দেব। আর যে হোমওয়ার্কগুলি দেওয়া হবে, হোমওয়ার্কগুলি একটু করতে হবে। হ্যাঁ, বইটা পড়ে হোমওয়ার্কগুলি করার চেষ্টা করতে হবে। তো এটা হ্যাঁ বলো। স্যার আমি তো পরশুদিন মানে বায়োলজি এক্সাম দেইনি স্যার, তাহলে আজকে 7টা বাজে আমি বায়োলজি এক্সাম দিব। হ্যাঁ, তোমার আইডি কত বলো? 464। স্যার আইডি 08। আচ্ছা, ও এনা, আসমা আক্তার এনা। তো তুমি সন্ধ্যা 7টার সময় আমাকে একটা কল দিবা। হ্যাঁ, তো যারা আইডি গুলি লিখনে একটু লিখে দাও। এখানে রোল কল করলে একটু টাইম বেশি লেগে যায়। আইডি গুলি লিখে দাও। আমি